আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সীমান্তে হত্যার বিষয়ে ভারতের ব্যাখ্যা মেলেনি, জয়ন্তর মরদেহ এখনও ফেরত দেয়নি বিএসএফ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনতে কোনো সংকট দেখছেন না আইনজ্ঞরা। প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প। শুরু হবে আগামীকাল সকাল 7টায়। সীমান্তে হত্যার বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা ভারত এখনো দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকালে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সীমান্তে হত্যা ঢাকা দিল্লি সম্পর্কে বড় বাধা বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস সহ মারা গেছে অন্তত 2 জন। বাংলাদেশ ভারত সীমান্তের এই প্রাণহানি নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত এমন হত্যা থেকে বেরিয়ে না এলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। জানান, সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি ভারত। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের এইটুকুই এই মুহূর্তে করার আছে, এইটুকুই আসলে। আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না, তাই না? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। তবে হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, এখনও ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বদ্ধপরিকর। অবশ্য সীমান্তে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বাংলাদেশ ভারত দুই দেশে নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায়, তাই দুই দেশের সম্পর্ক বজায় রেখে সামনে আরও কাজ করতে আগ্রহী আমার দেশ। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে হত্যা বন্ধে কাজ করছে সরকার। আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি। জানান, এবছর দেশব্যাপী দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা হবে 32,000-এর মতো। জন্য আমি এখানে শুধু বলবো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্তে সন্তানের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন বিএসএফ এর গুলিতে নিহত কিশোর জয়ন্তর পরিবার। দফায় দফায় পতাকা বৈঠক করেছেন বিএসএফ ও বিজিবির সদস্যরা, তবে মরদেহ ফেরত দেয়া হয়নি এখনো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে নিহত হয় 8ম শ্রেণীর শিক্ষার্থী জয়ন্ত কুমার সিংহ। স্থানীয়রা জানান, ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের মেইন পিলার 393-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা জয়ন্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে জয়ন্তের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। জয়ন্ত তার বাবার সহযোগিতায় সে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আসলে যাওয়ার সময় সেই সময় বিএসএফ তাদেরকে দেখার ফলে হয়তো গুলিবর্ষণ করে। ওই ছেলেটাকে গুলি লাগে, তখন ওর আব্বা আনতে যায়, ওর আব্বার পায়ে গুলি লাগে দেয়। ছেলের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিংহ। বেশি গুলি ঠুইছে, মারা গেছে, তো যা যে যেন করে হোক, যাতে আমাদের নাচটা ফেরত চাচ্ছি আর কি। আমার যা হবার হয়ে গেছে, আমার ছাড়া সদ্গতি করবো বা মাওলার আমার এটাই আশা। ছেলে ও স্বামীর শোকে স্তব্ধ জয়ন্তর মা জয়ন্তী রানী। জয়ন্তর মরদেহ ফেরত চান স্বজন ও এলাকাবাসী। ছেলেটার মাও কিভাবে থাকবে? মানুষের অত্যাচার ছেলেটা চলে গেল বলে তো নি, ছেলেটা মা তো পাঠায় দেয়নি, বাবা মা তো পাঠায় দেয়নি। জয়ন্তর মরদেহ ফেরত দেয়া নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক করেছে বিএসএফ ও বিজিবি সদস্যরা। দীপ্ত, বার্তা কক্ষ।
ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ না আসায় সারা দেশে 280 থেকে 285 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে দেশ জুড়ে শুরু হয়েছে লোডশেডিং। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3টি ইউনিটের মধ্যে আগে থেকেই বন্ধ ছিল 2টি। সোমবার সন্ধ্যা 6টার দিকে 3 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় পুরোপুরি অচল হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি। এতে 24 ঘন্টায় মাত্র 12 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে দিনাজপুরবাসী। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের পড়ালেখার অনেক সমস্যা হচ্ছে, আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না এবং এই গরমে থাকা যাচ্ছে না, তো এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো পরীক্ষার জন্য আর কি পড়ার লাগে সবসময়, তো পড়াশোনাটা আর কি হচ্ছে না ওইভাবে বিদ্যুৎ না থাকার কারণে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের অন্তত 3টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। 280 থেকে 285 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। 2006 সালে 1634 কোটি টাকা ব্যয়ে চীনা কারিগরি সহায়তায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়। দীপ্ত বার্তা কক্ষ। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। বিদ্যুৎ তো স্বাভাবিক একটা সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই এমনি ডেফিসিট আছে। বিদ্যুতের বকেয়া $800 মিলিয়ন দ্রুত পরিশোধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আজ ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশি বিদ্যুৎ সরবরাহ বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের এই পাওনা রয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। 27 আগস্ট তারিখ উল্লেখ করা চিঠিটির কপি ইকোনমিক টাইমস পেয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এর আগে তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে 8-9 মাসে বিদ্যুতের দাম বাবদ প্রায় $800 মিলিয়ন পাবে আদানি পাওয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। ফাইয়াজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। গত 18 জুলাই ধানমন্ডির পুরনো 27 নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য এলাকায়। সেই সময় নিহত হন ফারহান ফাইয়াজ। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরা এই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। যারা খুন করেছে তাদের ফাঁসি হোক, ফাঁসির আওতায় আনা হোক।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2-এর বিচারক এই আদেশ দেন। এর আগে সকাল 9:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালতে নেওয়া হয়। এ সময় মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী আইনজীবী আদালতকে জানান, আসামিরা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে ওই 2 জনকে রিমান্ডে আনার সুপারিশ করেন বাদীপক্ষের আইনজীবী। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ চায়। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে প্রয়োজনে দেশ ছাড়া করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নারায়ণগঞ্জের ইসদাইর পৌর স্টেডিয়ামে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় অংশ নিয়ে সার্জিস বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না দেখা পর্যন্ত শান্তি হবে না। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সার্জিস আরও বলেন, নারায়ণগঞ্জে কিছু মানুষ সবাইকে জিম্মি করে রেখেছে। এখানে যারা চাঁদাবাজি করে তাদের ছাত্র জনতা সমর্থন করে না। আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের এক-একজন এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণ অভ্যুত্থান ঘটাবো। নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল রাখতে সহযোগিতা আর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্বে ছিল, তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে। তো ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে। সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে। না না, এটা তো পরিষ্কার বলা আছে। তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে, যার মাধ্যমে 31 দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সংকট দেখছেন না আইনজ্ঞরা। তাদের মতে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার একাধিক পথ রয়েছে। ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তারা। 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয়া হয়। সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও 2 মেয়াদে থাকতে পারে এমন কথা উল্লেখ করা হয়, কিন্তু চূড়ান্ত রায়ে 2 মেয়াদের বিষয়টি আর রাখা হয়নি। বলা হয় এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে। দলীয় সরকারের অধীনে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখে আওয়ামী লীগ। গত জুলাই আগস্টের বিপ্লবে ক্ষমতাচ্যুত তারা। বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হওয়ায় প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সংবিধানে ফেরানো যায়। এ বিষয়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি জানান, একাধিক উপায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর। রিভিউটা করলো, তো রিভিউ করে ওই জাজমেন্টটা সেটা সাইড করে দিল, তো মানে এবং রেস্টোর করে দিল
13 অ্যামেন্ডমেন্ট যেভাবে ছিল ওইভাবে চলে আসলো। যেমন এটাকে ইনসার্ট করবে কেমনে, ওইটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে কনস্টিটিউশনে ঢুকাই দিতে পারবে, কিন্তু বলবেন এটা তো পুরো শুদ্ধ হলো না, অ্যামেন্ডমেন্ট হলো না, এটাকে রেটিফাই করবে আর্লি কামিং পার্লামেন্ট যেটা আসবে। তিনি জানান, সংবিধানের মূল ভিত্তির সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংঘর্ষিক নয়, তারপরও কিছু বিচারপতি এই ব্যবস্থা বাতিল করেছেন, যা সঠিক হয়নি। এমন কিছু আছে যেটা ইয়েতে আপনার বাই অ্যামেন্ডমেন্ট আসবে না, বেসিক স্ট্রাকচারে হিট করবে, তখন আপনার প্রয়োজন হবে রিরাইটিং। আর যেগুলি হিট করবে না, যেমন 13 অ্যামেন্ডমেন্ট, এটা তো ছিলই, এটা বেসিক স্ট্রাকচারে আমরা কনসিস্টেন্টলি রায় দিয়ে যাচ্ছি যে এটা কোনো হিট করে না, কোথাও সাংঘর্ষিক নয়। অল অন এ সাডেন আমাদের একজন জজ সাহেব তার দুজনে মিলে বলল যে সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক কম এবং বিধানটি সংবিধানসম্মত হওয়ায় তা বহাল করতে কোনো জটিলতা নেই বলে মনে করছেন তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সামনাসামনি বিতর্কে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। সম্মুখ বিতর্কের আগের জনমত জরিপে দুই প্রতিদ্বন্দ্বীর অবস্থান খুব কাছাকাছি। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এর আগে একটি জরিপের ফল প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। তাতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রকে হিসাবে নিলে জনসমর্থনে এগিয়ে রয়েছেন 78 বছর বয়সী ট্রাম্প। এই জরিপে তিনি পেয়েছেন 48 পয়েন্ট, প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন 47 পয়েন্ট। তবে অঙ্গরাজ্যগুলোর হিসাবে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন 59 বছর বয়সী কমলা। আর দোদুল্যমান 4 অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুইজনের অবস্থা সমানে সমান। সিবিএস এর জরিপেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প কমলার তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। দুই জরিপের ফল বলছে 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্প কমলা কেউই কাউকে ছাড় দিতে যাচ্ছেন না। দুজনের 90 মিনিটের বিতর্কে অর্থনীতি, অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ট্রাম্প কমলার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা। বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরম্যান্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে। বিতর্কের কিছু নিয়ম বেঁধে দিয়েছে আয়োজক এবিসি নিউজ। প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না। প্রশ্নের মাধ্যমেই শুরু হবে বিতর্ক। প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 2 মিনিট করে সময় পাবেন ট্রাম্প ও কমলা। জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরও 2 মিনিট। হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। যথাযথ আইন অনুযায়ী গঠিত না হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের করা মামলাগুলো অবৈধ বলে মনে করেন আইনবিদরা। মামলাগুলো রিফর্ম করার পরামর্শ দেন তারা। ভুল মামলা ও ভুল বিচার বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে, তাই আইন অনুযায়ী কমিশনে উপযুক্ত সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনবিদরা। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে 2016 সালে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই কমিশন দায়িত্বপ্রাপ্ত একটি বিচারিক সংস্থা। একজন চেয়ারম্যান ও 3 জন সদস্য নিয়ে গঠিত হয় কমিশন। তাদের নিয়োগের জন্য আছে আইনের নির্দিষ্ট ধারা। আইন অনুযায়ী বিভিন্ন বিভাগে অভিজ্ঞ সদস্যদের নিয়োগের বিধান থাকলেও তা মানা হয়নি বর্তমান কমিশনে। গত রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেন। বলে দেওয়া আছে যে কোনো একটি ডিসিপ্লিন থেকে, মানে অর্থনীতি বলি, আইন বলি, অথবা বাজার সম্পর্কে জ্ঞান বলি, অথবা অন্যান্য ইস্যু, যে একটা দিক থেকে একাধিক মেম্বার অথবা সদস্য থাকতে পারবে না। সো আমাদের যেই এই কমিশন যেটা রয়েছে এখন, এখানে দেখা গেছে যে
4জন, চেয়ারম্যান একজন এবং 3জন মেম্বার, এই 4জনই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে। গঠনের পর এখন পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে 101টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আইনবিদরা বলছেন এসব মামলার আইনগত ভিত্তি নেই। এই কমিশনটা ছিল কোরাম নন জুডিস। কোরাম নন জুডিস হওয়ার ফলে এই কমিশনের শুরু থেকে আজকে পর্যন্ত যতগুলো কাজ ওনারা করেছেন প্রত্যেকটা কাজ আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এবং এগুলো উচ্চ আদালতে আপনি যখন গিয়ে চ্যালেঞ্জ করবেন তখন উচ্চ আদালতের ক্ষমতা আছে এগুলাকে নালিফাই অথবা ইলিগ্যাল ডিক্লেয়ার করার। আইন অনুযায়ী দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ দিয়ে কমিশন গঠনের আহ্বান জানান তিনি। অর্থনীতিবিদ, আইনবিদ, বাজার সম্পর্কে জ্ঞান যাদের আছে, এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকের সমন্বয়ে এই কমিশনটা গঠিত হতে হবে, এবং এটাই 7-এর 3 ধারায় বলা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সদস্য জানান কমিশনের সিদ্ধান্ত আরো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা হবে। আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি ছিল 5 সদস্য বিশিষ্ট, এইটা অ্যাক্টিভলি কাজ করতো। গত কিছুদিন আমরা আসলে তাদের সাথে খুব ভালো ইন্টারাকশন করতে পারিনি। ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কমিটিটাকে আর একটু বড় করে, একটু বড় পরিসরে আরও সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে, ট্রেড বডি যারা আছে এবং ইউনিভার্সিটি শিক্ষক, লয়ার যারা আছে তাদের সাথে আমরা নিয়মিত বসবো এবং তাদের ফিডব্যাকটা নিব, প্রয়োজন মতো তাদের সহায়তা নেব। তিনি জানান 2012 সালের আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে র্যাব। রবিবার ও সোমবার নারায়ণগঞ্জ শহরের চাষারা ও ঢাকার ধানমন্ডি থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে শাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে 6 দিন এবং কাজল হাওলাদারকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 2013 সালের 6 মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল 19 জন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে 535 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে 1 জন করে মোট 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রায় 1 মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে নানা কর্মসূচি পালন করে আসছেন চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। এরই অংশ হিসেবে সকালে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সংবাদ সম্মেলনে জানান বর্তমান মহাপরিচালক দুর্নীতিপরায়ণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিতে চাননি, এমনকি আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়েও প্রতিবন্ধকতা তৈরি করেন। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক রোবেদ আমিন, পরিচালক প্রশাসন ফজলে রাব্বি সহ গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের নিয়োগ আদেশ বাতিল সহ 8 দফা দাবি জানান। একটা কথা বলেই শেষ করব, আগামীর বাংলাদেশ আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যেসব শিল্পী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের অভিনয় শিল্পী সংঘের পদ থেকে সরে দাঁড়াতে আলটিমেটাম দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সংহতি জানানো সংস্কারপন্থী শিল্পীরা আজ একত্রিত হয়ে এই দাবি জানান। একই সঙ্গে অভিনয় শিল্পী সংঘেরও সংস্কার দাবি করেন তারা। শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছিলেন বেশ কয়েকজন অভিনয় শিল্পী। আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংঘবদ্ধ হয়েছিলেন তারা, যাতে যুক্ত হয়েছিলেন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের অনেক নেতাও। আপনাদেরকে পথটাকে ছাড়তে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অভিনয় শিল্পীরা। আগের কমিটির পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কথা বলতে চাই, কথা শুনতে চাই স্লোগানে এক মুক্ত আলোচনার আয়োজন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি জানানো সংস্কারকামী শিল্পীরা। স্বৈরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন। তো মিডিয়াতেও এরকম অনেক দোসর ছিলেন, তারা নানানভাবে
নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন। যারা ছাত্র জনতাকে গুলি করেছে ওপেন, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। যত রিফর্মই হোক সামনের কমিটিতে হবে, আপনারা দয়া করে চলে যান। তারা বলেন অভিনয় শিল্পীরা হবে শান্তির দূত, ধ্বংসের নয়। শিল্পীদের সার্বজনীন হতে হয়। একটা শিল্পী সংগঠন কখনো পলিটিক্যাল পাপেট হতে পারে না। তাদের স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্যায়ের অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে। সকল পেশাদার অভিনয় শিল্পীকে একটি সংগঠনের মাধ্যমে আদর্শিক পতাকা তলে একত্রিত করুন। শিল্পীরা আরো বলেন সংস্কারের মাধ্যমে নতুন গঠনতন্ত্র চান তারা। এমন একটি সংগঠন দেখতে চান যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। ইতোমধ্যেই সবাই জেনে গেছেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ দখল ও মাজার ধ্বংসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রব্বি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ দখল ও মাজারে হামলার ঘটনা ভয়াবহতার আলামত। বর্তমান উপদেষ্টাদের কেউ কেউ এই হামলার বিরুদ্ধে কথা বললেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এতে হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে। আমরা দেখছি যে আমাদের উপদেষ্টা কেউ এই হামলার বিরুদ্ধে তারা বললেও প্রকৃত অর্থে তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে নীরবতার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় এই হামলাকারীরা উৎসাহিত হচ্ছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেখানে বলছেন কিন্তু দৃশ্যমান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত গ্রেফতার করেন নাই। এদেরকে গ্রেফতার করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরে সহিংসতা আরও বেড়েছে। এতে রাজ্যের 3টি জেলা পূর্ব ও পশ্চিম ইম্ফল এবং থাওবালে কারফিউ জারি করা হয়েছে। চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী 5 দিনের জন্য মণিপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সোমবারও মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় ডিসি অফিসে টাঙানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙা একটি পতাকা উত্তোলন করা হয়। সহিংসতায় গত 1 সপ্তাহে 11 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 40 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা বলে ঘোষিত ইউনিসের আল মাওয়াসি এলাকায় অন্তত 20টি তাঁবুকে লক্ষ্যবস্তু করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকটে রয়েছে 22 লাখ ফিলিস্তিনি। তাদের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা। খেলার খবর। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ ঘিরে মিরপুরে হোম অফ ক্রিকেটে অনুশীলন করছে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট সিরিজে খেলতে হবে এসজি বল দিয়ে, তাই অনুশীলনেও বিশেষ জোর দেয়া হচ্ছে ওই বল দিয়ে ব্যাটিং এবং বোলিংয়ে। টাইগারদের অন্যতম ব্যাটার লিটন দাস জানান, ভারতের বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলতে চান তারা। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে লড়াই, পাকিস্তান জয়ের সুখস্মৃতি নিয়ে বসে থাকার সময় নেই। তাই মিরপুরে হেড কোচ ছাড়াই ঘাম ঝরানো অনুশীলন করছে বাংলাদেশ দল। পাকিস্তানে খেলা হয় কোকাবুরা বল দিয়ে, কিন্তু ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে খেলতে হবে এসজি বল দিয়ে, যেটি আবার স্পিন সহায়ক। এসজি বলে খাড়া সিম দেখা যায়, কিছুটা ভারীও বটে। এখানে বলের উজ্জ্বলতা ধরে রাখাটাও একটু কঠিন। বলটি বড় বিশেষত্ব, ইনিংসের একেবারে শুরুতে সুইং পান না বোলাররা। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাবে এখন কি হয়। বল কিংবা কন্ডিশন সবই ভারতের পক্ষে থাকবে যেমন, তেমনই সফরে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটাও হবে বড়। তবে কোনো চাপ নয়, অ্যাটাকিং ক্রিকেটের পক্ষেই টাইগার দলের অন্যতম এ ব্যাটিং ভরসা।
ইন্ডিয়া অনেক বড় একটা দল, তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট আর কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সীমান্তে হত্যার বিষয়ে ভারতের ব্যাখ্যা মেলেনি, জয়ন্তর মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে ফিরিয়ে আনতে কোনো সংকট দেখছেন না আইনজ্ঞরা। প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প, শুরু হবে আগামীকাল সকাল 7টায়। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।